নমস্কার সবাইকে। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার, যেখানে ইউজিসি নেট এবং সেট রিলেটেড বিভিন্ন আপডেট, তার ক্লাস, সমস্ত কিছু তুমি পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তো আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট এবং জেআরএফ, এই দুটোর মধ্যে পার্থক্য। কারণ অনেক স্টুডেন্টই আছে যারা ইউজিসি নেট ফর্ম ফিল আপ করার সময় জেআরএফটার জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা জানে না, হয়তো শুধু নেটের জন্য অ্যাপ্লাই করে দেয়। তো হয়তো তাদের কাছে ব্যাপারটা এখনও ক্লিয়ার নয় যে নেট বা জেআরএফ দুটোর মধ্যে ডিফারেন্স কী, এবং সবথেকে বড় ব্যাপার নেট দিয়ে আমাদের হাতে কী কী অপরচুনিটি থাকে এবং জেআরএফ ক্লিয়ার করলে কী কী অপরচুনিটি থাকে, এবং কোন কোন স্কোপ থাকে, কোথায় আমরা যেতে পারবো, কিভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারবো, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। তাই যাদের যাদের স্বপ্ন নেট জেআরএফ এক্সামকে ক্লিয়ার করা, আমি বলবো পুরো বিষয়টা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য ভীষণভাবে হেল্প করবে। তো প্রথম কথা তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউজিসি নেট এক্সাম এমন একটা এক্সাম যে এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আমরা বলি ফুল ফর্ম, যে এক্সাম একটা এলিজিবিলিটি টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি অ্যাডমিশন। বোঝা গেল? ধরো তুমি একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে সেই কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাকে আগে মাস্টার ডিগ্রির পর নেট বলে একটা পরীক্ষা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, বা সেট এক্সামও হয়, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, যেটা শুধু রাজ্যের মধ্যে হয়। সেই দুটো এক্সামের মধ্যে যে কোনো এক্সাম তোমাকে ক্লিয়ার করতে হবে। এইবার তুমি সেই এক্সামে ক্লিয়ার করার পর তুমি এলিজিবল হলে প্রফেসর হওয়ার জন্য, এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তুমি ইন্টারভিউ ক্র্যাক করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে। এবার এর মধ্যে আর একটা প্রবলেম আসে পিএইচডি, কারণ অনেকেই মনে করে স্যার তাহলে পিএইচডিটা কীভাবে করবো, পিএইচডিটা কোন দিক থেকে যাওয়া যায়। তো আজকের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে আমি দেব। সবার আগে তোমরা দেখে নাও যে ইউজিসি নেট এবং জেআরএফ যে দুটো রয়েছে, এই দুটোর জন্য কি সবার আগে প্রশ্ন তোমাদের জাগে যে দুটো কি আলাদা পরীক্ষা, নাকি একটা পরীক্ষার মধ্যেই দুটো হয়? একেবারেই নয়, দুটো আলাদা পরীক্ষা নয়, একটা পরীক্ষাই হয়, এবং একটা পরীক্ষায় রেজাল্টের ওপর বেস করে মেরিট লিস্ট তৈরি হয়, কে জেআরএফ পাবে কে নেট পাবে। কারণ জেআরএফ বা নেট এটা ডিপেন্ড করছে তোমার স্কোরের ওপর, তোমার মার্কসের ওপর। ধরো এই ইউজিসি নেট পরীক্ষা যেটা বছরে দুবার হয়, জুন মাস এবং ডিসেম্বর মাস, কিন্তু সেট পরীক্ষা বছরে একবার হয়। এবার এই নেট বা সেটের মধ্যে, মানে নেট পরীক্ষায় ধরো তুমি কোনো একটা পরীক্ষায় কোনো একটা অ্যাটেম্পটে ধরো কেউ 2000 জন ছেলেমেয়ে বা 200 জন ছেলেমেয়ে ধরো পরীক্ষা দিল। তো 200 জন ছেলেমেয়ের মধ্যে দেখা গেল যে যারা টপ 6% রেজাল্ট যারা করবে তাদেরকে কিন্তু নেট কোয়ালিফাই দেওয়া হবে, বা শুধুমাত্র নেটের জন্য নেট তারা পাবে। টপ 6% 200 জনের মধ্যে কত? 12 জন। এবার এই 12 জনের মধ্যে হয়তো টপ 1জন কি 2জন যারা থাকবে, টপ 1% আমি যদি ধরে নিই, তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ দেওয়া হবে। তাই নেট জেআরএফটা কিন্তু আলাদা পরীক্ষা না, একটাই পরীক্ষা। সেখানে তোমার মার্কস যদি ভালো ওপরের দিকে আসে তুমি জেআরএফ পাবে, তুমি যদি একটু নিচের দিকে যাও তাহলে তুমি নেট পাবে। তাই নেট আর জেআরএফের জন্য সেম পরীক্ষাই তোমাকে দিতে হবে, কিন্তু তোমার প্রিপারেশন, তোমার তোমার পরীক্ষা দেওয়া, এইগুলোর ওপর তোমার পরীক্ষার পারফরমেন্স, এইগুলো মার্কস, এইগুলোই ডিপেন্ড করবে। কেউ নেট পাবে, কেউ আবার জেআরএফ পাবে। তাহলে এবার প্রশ্নটা হলো, স্যার তাহলে নেট জেআরএফ দুটো যদি একই পরীক্ষার মধ্যে দিয়ে হয়, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, মানে কী কী অপরচুনিটি দুটোর মধ্যে রয়েছে? তো সেই জিনিসটাই আজকে তোমাদেরকে বলবো। দেখো, যদি তুমি ইউজিসি অনুযায়ী দেখো যে নেট পরীক্ষায় যদি কেউ পাস করে, শুধু নেট পাস করলো, মানে 200 জনের মধ্যে টপ 6% মানে 12 জন নেট পাস করলো, তাহলে সেই 12 জনের মধ্যে আমি ধরে নিলাম 2 জন জেআরএফ পেলো, বাকি 10 জন শুধু নেট পেলো। তাহলে এই 10 জনের সাথে প্রথম 2 জনের কী পার্থক্য থাকবে? 10 জন যারা 2 জন থাকবে, আগে প্রথম 2 জনেরটা বলি যারা জেআরএফ পেলো। প্রথম 2 জন যারা জেআরএফ পেলো তারা কি পাবে? তারা গভর্নমেন্টের তরফ থেকে বা ইউজিসির তরফ থেকে পিএইচডি করার জন্য প্রতি মাসে মাসে একটা ফেলোশিপ বা টাকা পাবে, এবং সে পিএইচডিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? ধরো তুমি জেআরএফ ক্লিয়ার করলে, তুমি পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য তুমি এলিজিবল, তুমি এবার পিএইচডির জন্য ইন্টারভিউ দেবে, দিয়ে পিএইচডিতে তুমি ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? এবং যবে থেকে তুমি পিএইচডিতে ভর্তি হলে তবে থেকে তুমি মাসে মাসে সরকার থেকে টাকা পেতে পারবে। কত টাকা কী বৃত্তান্ত সব তো আমি বলবো। এইবার তুমি পিএইচডি করতে করতেই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে।
ঠিক আছে, এটা অনেকের কাছে কনফিউশন ব্যাপার, কিন্তু একেবারেই নয়। তুমি পিএইচডি করতে করতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে, এমন নয় যে তোমাকে পিএইচডিটা কমপ্লিট করতে হবে। তোমার পিএইচডির মতো চলছে, তুমি ইন্টারভিউর মতো দিতে পারবে, এর মধ্যে যদি তুমি চাকরি পেয়ে যাও হয়ে গেল। আর যারা শুধুমাত্র নেট ক্লিয়ার করে তাদের কি ফ্যাসিলিটি স্যার? তারাও কিন্তু পিএইচডি করার সুযোগ পায়, পিএইচডিতে অ্যাডমিশন নিতে তারাও পারবে, প্লাস তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউও কিন্তু দিতে পারবে। কিন্তু জেআরএফ আর নেটের মধ্যে পার্থক্য এই জায়গায় যে জেআরএফ পেলে ইউজিসির তরফ থেকে পিএইচডি করার জন্য তোমাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, একটা টাকা প্রোভাইড করছে। কিন্তু নেট শুধু পাস করলে সরকার থেকে তোমাকে সেই টাকাটা প্রোভাইড, বা গভর্নমেন্ট থেকে বা ইউজিসির তরফ থেকে সেই টাকাটা তোমাকে দেওয়া হয় না। এবার প্রশ্নটা হচ্ছে কতদিনের জন্য টাকাটা দেওয়া হয়? টাকাটা দেওয়া হয় 5 বছরের জন্য। প্রথম 2 বছর তোমাকে অ্যাজ এ জেআরএফ এর জন্য টাকা দেওয়া হবে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। পরের 3 বছর অটোমেটিক্যালি সেটা প্রমোশন হয়ে যায় এসআরএফ বা সিনিয়র রিসার্চ ফেলোশিপ, তখন তুমি একজন সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে তুমি কিন্তু টাকা পাবে। বোঝা গেল? তাহলে প্রথম 2 বছর পাচ্ছ জেআরএফ হিসেবে, পরের 3 বছর তুমি পাচ্ছ কি হিসেবে? এসআরএফ হিসেবে, সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে। ঠিক আছে, তাহলে এই গেল জেআরএফ আর হচ্ছে নেটের মধ্যে পার্থক্য। দুটোই সেম মোটামুটি, একটাই আছে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও পাবে, পিএইচডিও পাবে, দুটোতেই সেম, খালি একটা ইউজিসির তরফ থেকে ফেলোশিপ পাবে, একটা ইউজিসির তরফ থেকে ফেলোশিপ পাবে না। এবার মনের মধ্যে যারা জেআরএফ পেলো তো তারা হয়ে গেল, কিন্তু যারা নেট পাচ্ছে, তাহলে স্যার আমরা যদি টাকা না পাই আমরা কবে চাকরি পাবো? তবেই কি গিয়ে আমাদের কিছু হবে? তাহলে কি আমি কিছু পাবো না? তাদের জন্য আমি বলতে চাই যে যারা শুধু নেট পাস করে বসে আছো তারাও কিন্তু পিএইচডিতে ভর্তি যদি হও তুমি কিন্তু অন্যান্য ফেলোশিপ পেতে পারো, যেমন আইসিএসএসআর ফেলোশিপ, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের ফেলোশিপ, বা স্টেট গভর্নমেন্টের ফেলোশিপ হতে পারে। ঠিক আছে, সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ ফেলোশিপ হতে পারে। এরকম অনেক ধরনের ফেলোশিপ রয়েছে যেগুলো আমি অলরেডি ভিডিও করে তোমাদের দিয়েছি, যদি না দেখে থাকো তুমি লিখবে ইউজিসি নেট ফেলোশিপ বাই সৌভিক স্যার, তুমি ভিডিও পেয়ে যাবে। সেখানে আমি পরিষ্কার করে তোমাদেরকে বলে দিয়েছি যে কোন কোন ফেলোশিপগুলো রয়েছে যেগুলো তুমি নেট পাস করেও পেতে পারো। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে চাকরি, নেট পাস করে কি চাকরি পেতে পারি, জেআরএফ পাস করেও বা কি চাকরি পেতে পারি? দেখো অ্যাজ সাচ এরকম কোনো ব্যাপার নেই যে চাকরির অপশনটা নেটে আছে জেআরএফে নেই, বা জেআরএফে আছে নেটে নেই, এরকম কোনো জব নেই। মানে নেট করেও তুমি যে চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, জেআরএফ করেও তুমি সেই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ঠিক আছে, কিন্তু সেগুলো কোনগুলো সেগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, তার আগে একবার ছোট্ট করে তোমাদের সামারিটা করে দিই। নেট এবং জেআরএফ এর মধ্যে পার্থক্য: নেট হলে মানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা তোমার রয়েছে, প্লাস পিএইচডি করার যোগ্যতাও কিন্তু তোমার রয়েছে। ঠিক আছে, আর জেআরএফ হলে কি পিএইচডি করতে পারছো, প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছো, প্লাস সরকার থেকে তোমাকে কি করছে? আর্থিক সহযোগিতা তোমাকে প্রোভাইড করছে। এখানে কি কোনো রকম কোনো নির্দিষ্ট বৃত্তি নেই, মানে কোনো রকম ফেলোশিপ সেইভাবে ইউজিসি থেকে পাওয়া যায় না। এখানে হচ্ছে প্রতি মাসে 37,000 থেকে 42,000 টাকা প্লাস এইচআরএ তুমি পেয়ে যাবে। ইউজিসি নেটের কাট অফ তুলনামূলক কম, কারণ স্বাভাবিকভাবে টপ 6% ইউজিসি নেট পায় আর টপ 1% জেআরএফ পায়, তার মানে একদম টপ পজিশনে যারা থাকবে শীর্ষ মেধা তালিকায় তারা জেআরএফ পাবে। আচ্ছা, ইউজিসি নেটের ভ্যালিডিটি থাকে আজীবন। এখানে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, তুমি যদি নেট ক্লিয়ার করো, ইউজিসি নেট শুধু নেটটা ক্লিয়ার করলে, তাহলে তোমার এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কি থাকবে? তুমি সেই নেট সার্টিফিকেট দিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সারা জীবন ধরে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো নেট সার্টিফিকেটটা দিয়ে আমি পিএইচডিতে ভর্তি হব, তাহলে তার জন্য কিন্তু অনলি 1 বছর টাইম তুমি পাবে। ওই 1 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ভর্তি হবে, যদি না হতে পারো তাহলে সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি জেআরএফ এর ক্ষেত্রে আমরা দেখি 3 বছরের মধ্যে এখানে কিন্তু পিএইচডিতে ভর্তি হতে হবে। তাহলে নেট সার্টিফিকেট দিয়ে ক বছরের মধ্যে পিএইচডিতে ভর্তি হতে হয়? 1 বছরের জন্য, 1 বছরের মধ্যে। আর জেআরএফ করে ক বছরের জন্য পিএইচডিতে ভর্তি হতে হয়? 3 বছরের মধ্যে, নাহলে জেআরএফ অ্যাওয়ার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এইবার এর এলিজিবিলিটি যদি আমরা দেখি, মানে একাডেমিক এলিজিবিলিটি, মাস্টার ডিগ্রিতে অবশ্যই তোমাকে ন্যূনতম 55% নাম্বার থাকতে হবে, আর যদি তুমি রিজার্ভ ক্যাটাগরিতে হও 50% নাম্বার তোমার থাকলেই হবে। তাহলে যারা যারা মাস্টার ডিগ্রি করছো তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, এমন নয় মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, কিন্তু মাস্টার ডিগ্রি তুমি অ্যাপিয়ারিং দিয়েও ফিল আপ করতে পারবে, সেটা নিয়ে কোনো চাপের নেই। কিন্তু তোমাকে মাস্টার ডিগ্রি অবশ্যই যেন তোমার 55% নাম্বার নিয়ে যেন ক্লিয়ারটা হয়, এবং যদি তুমি এসসি এসটি ওবিসি এগুলো হও তাহলে যেন 50% নাম্বার নিয়ে ক্লিয়ার হয়, সেটা তোমায় দেখতে হবে। বয়সের সীমারেখা কত? যদি তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ জন্য ট্রাই করো তাহলে 30 বছর
হচ্ছে তোমার বয়স। মানে তুমি যদি একজন জেনারেল এক্সপিরিয়েন্স হও, জেনারেল ক্যান্ডিডেট এবং ছেলে হও, সেক্ষেত্রে 30 বছর বয়স অবধি তুমি টাইম পাবে, ঠিক আছে। আর যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে মেয়ে হও, ফিমেল বা রিজার্ভ ক্যাটাগরিতে হও, তাহলে তুমি এক্সট্রা আরও 5 বছর ছাড় পাবে, মানে 35 বছর অবধি তুমি পরীক্ষার মানে জেআরএফের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। যদি তুমি ওবিসি হও তাহলেও 35 বছর জেআরএফের জন্য, যদি তুমি এসসি এসটি হও তাহলেও 35 বছর জেআরএফের জন্য, আর যদি তুমি জেনারেল ক্যান্ডিডেটের ফিমেল হও তাহলেও তুমি 35 বছর টাইম পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, জেআরএফের জন্য। এবার অনেকে বলবে স্যার তাহলে নেটের জন্য অ্যাপ্লাই করব। তুমি নেটের জন্য সারা জীবন ধরে অ্যাপ্লাই করতে পারো। ধরো একজন জেনারেল ক্যান্ডিডেট ছেলে 30 বছর পার হয়ে গেছে, সেই যখন ফর্ম বেরোবে সে আর জেআরএফের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তখন তাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর অ্যাডমিশন টু পিএইচডি। কিন্তু যার বয়স 30-এর নিচে সে কিসের জন্য অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই ফর জেআরএফ, অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাপ্লাই ফর পিএইচডি, তিনটেতেই পারবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এইবার তোমাদেরকে যেটা আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ব্লু প্রিন্ট অফ জেআরএফ, মানে কেউ যদি একজন জেআরএফ পায় সে মোটামুটি কিরকম কি টাকা পেতে পারে। প্রথম 2 বছর জেআরএফ পাওয়ার প্রথম 2 বছর, ধরো তুমি জেআরএফ পেলে দিয়ে পিএইচডিতে ভর্তি হলে প্রথম 2 বছর তুমি 37,000 টাকা করে প্রতি মাসে কি পাবে? ফেলোশিপ পাবে। কত টাকা করে? জেআরএফ পে প্রতি মাসে 37,000 টাকা করে তুমি কি পাবে? ফেলোশিপ পেতে পারবে। হলো। এরপর যখন তুমি এসআরএফ সিনিয়র রিসার্চ ফেলোশিপ হবে তখন তুমি প্রতি মাসে কত টাকা করে পাবে? 42,000 টাকা করে প্রতি মাসে পাবে। টোটাল তাহলে এখানে হচ্ছে 2 বছর, এখানে হচ্ছে 3 বছর, 3-2 5 বছর তুমি ফেলোশিপ বা স্যালারি কিন্তু পাবে পিএইচডি করার জন্য। এর সাথে অতিরিক্ত এইচআরএ থাকবে। এইচআরএ মানে বাড়ি ভাড়া বা এইগুলোর বাবদ, কেউ যদি বাড়ি ভাড়া নাও থাকো তাকে সেটা দেওয়া হবে, তার নিজের থাকবে। আর যদি কেউ বাড়ি ভাড়া থাকো তখন সেটা বাড়ি ভাড়া চলে যাবে। নেক্সট হচ্ছে কন্টিজেন্সি গ্রান্ট একটা দেওয়া হয় গবেষণা খরচের জন্য বার্ষিক অনুদান, ঠিক আছে। সেটা 10,000 থেকে 20,500 টাকা বছরে, আর সায়েন্স হলে 12,000 থেকে 25,000 টাকা পার বছরে। মানে তুমি 37,000 টাকা পাচ্ছ, তার সাথে এইচআরএ পাচ্ছ, তার সাথে তুমি কন্টিজেন্সি গ্রান্ট পাচ্ছ। এই তিনটে মিলিয়ে কিন্তু তোমার টাকা আসে। তাহলে ভাবতে পারছো 37,000 প্লাস ধরে নাও এইচআরএ প্লাস কন্টিজেন্সি, মানে এখানে যদি 10ও ধরো, 37 প্লাস 10 হচ্ছে 47, প্লাস এইচআরএ যদি আমি 10ও ধরি তাহলে 47 প্লাস 10 মানে হচ্ছে প্রায় 57, 50,000 প্লাস টাকা কিন্তু তুমি জেআরএফই পাবে। আর এসআরএফ হয়ে গেলে সেই টাকাটা আরও অনেক গুণ, মানে আরও ধরো 50টা বেড়ে আরও 10-20 বেড়ে যাবে, তখন 60-70 হাজার টাকাও কিন্তু তুমি প্রতি মাসে পাবে। তাহলে ভাবো 5 বছরে তুমি কত টাকা পেয়ে যেতে পারবে, ঠিক আছে, যদি তুমি জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করো। এবার ধরো তুমি নেট কোয়ালিফাই করলে, শুধু নেট কোয়ালিফাই করলে, তাহলে তুমি যদি পিএইচডিতে ঢোকো তাহলে তো কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছ না অ্যাজ সাচ। এমনি তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু নর্মালি তো পাচ্ছ না। এবার তোমার প্রশ্ন হচ্ছে তাহলে আমি নেট কোয়ালিফাই করেছি, আমাকে তো ফিনান্সিয়াল সাপোর্ট তো পেতেই হবে, নাহলে আমরা সবাই পড়াশোনা করছি ফিনান্সিয়াল সাপোর্টের জন্য। তা সেটা যদি না পাই তাহলে কি হলো? তাহলে তোমরা পিএইচডি না করে তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে শুরু করো, তুমি ধরো নেট পেয়েছো, তুমি পিএইচডির দিকে গেলে না, কারণ জানো ওখানে টাকা পাবো না, তাহলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেওয়া শুরু করি। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যদি তুমি ইন্টারভিউ দাও এবং তুমি যদি ক্র্যাক করে যাও, তাহলে প্রথমে তোমার বেতন হবে 25,000 থেকে 40,000 টাকা আশেপাশে বেতন হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তারপর সেখান থেকে তোমার প্রমোশন হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর, এবং সব থেকে হেড, মানে একদম হেড বা ডিন পদে তুমি চলে যেতে পারবে, যেখানে মাসে তোমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু মাইনে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাই ইউজিসি নেট যারা ক্লিয়ার করছো তাদেরকে আমি বলবো, যারা শুধু নেট ক্লিয়ার করছো তারা পিএইচডির দিকে চাইলে যদি ফেলোশিপ পাও তাহলে পিএইচডির দিকে যাও, আর যদি ফেলোশিপ না পাও, মানে কোনো জায়গা থেকে ফেলোশিপ বা গ্রান্ট তুমি ব্যবস্থা করতে পারলে না, তাহলে তুমি এপিআই স্কোরকে ইমপ্রুভ করে নাও। এপিআই স্কোর কীভাবে ইমপ্রুভ করে আমি ভিডিও করে দিয়েছি, দেখবে। দিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দেওয়া শুরু করো, দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট দেন প্রফেসর, এইভাবে নিজের যে প্রমোশনটা সেটাকে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে। এইবার তুমি যদি দেখো যে তোমার ইউজিসি নেটের ক্ষেত্রে যদি কেউ ইউজিসি নেট পাস করো, এবার সরকারি প্রফেসর পাওয়ার তো একটু টাফ ব্যাপার, সময় লাগবে। তো কেউ যদি মনে করে যে আমি কর্পোরেট জগতে যেতে চাই, ইউজিসি নেট আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি পিএইচডি করলে সরকার থেকে সেইভাবে অনুদান পাচ্ছি না, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ক্র্যাক হচ্ছে না, তাহলে আমি নেটটা ক্লিয়ার করে করলামটা কি? তাহলে কি আমি কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট পাবো না? অবশ্যই পাবে। তার জন্য কি রয়েছে, সরাসরি ইন্টারভিউয়ের টিকিট, মানে নেট কোয়ালিফাই করলে এই কোম্পানিগুলোতে কোনো লিখিত পরীক্ষার সরাসরি ইন্টারভিউ ডাক পাওয়া যায় না। মানে কিছু কিছু কোম্পানি রয়েছে, কি কি কোম্পানি দেখে নাও, ওএনজিসি, ভেল, আইওসিএল, এনটিপিসি, ওয়েল, বেল,
পাওয়ার গ্রিড, HPCL, এই যে কোম্পানিগুলো তোমরা দেখছো, তুমি যদি একবার নেট ক্লিয়ার করে নাও তাহলে এই সমস্ত কোম্পানিগুলোতে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট তুমি ইন্টারভিউ ডাক পেয়ে যাবে। ঠিক আছে, এর সাথে সাথে HR ম্যানেজমেন্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু এখানে তুমি জয়েন করতে পারো, যার প্যাকেজ হচ্ছে 8 লাখ থেকে 12 লাখ টাকা প্রতি বছরে তোমার এখানে কি হবে, ইনকাম কিন্তু হবে। 8 লাখ থেকে 12 লাখ টাকা প্রতি বছরে তোমার কিন্তু এখানে ইনকাম হয়ে যেতে পারবে। তাই যারা যারা মনে করছে নেট পাস করেও কোনো রকম টাকা পাওয়া যায়, মানে কোনো রকম আমরা ফিনান্সিয়াল সাপোর্ট পাবো না, তাদেরকে আমি বলবো তুমি নেট পাস করে যদি ফেলোশিপ পাও তাহলেই PhD-তে ঢোকো, যদি ফেলোশিপ না পাও তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দাও। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে যদি দেখছো আটকে যাচ্ছে, প্রাইভেট কলেজে চেষ্টা করো। প্রাইভেট কলেজে যদি দেখো যে হচ্ছে না, তাহলে সেখান থেকে তুমি কি করবে, প্রাইভেট কলেজ থেকে তুমি চেঞ্জ করে কি করবে, প্রাইভেট কলেজ থেকে তুমি আস্তে আস্তে PSUর যে জবগুলো রয়েছে, যে যে কোম্পানিগুলো বললাম, সেখানে তুমি চেষ্টা করতে থাকো। ঠিক আছে, তো এবার তুমি দেখো যে JRF যদি তুমি পাও, JRF গবেষণা PhD যদি তুমি দেখো, তাহলে কি হচ্ছে, তোমার অবশ্যই করে তোমার API স্কোরকে বাড়ানোর চেষ্টা করো। API স্কোরকে তুমি বাড়ানোর চেষ্টা করো। API স্কোর কি বলছে, একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর। API স্কোরে বিশাল বুস্ট, যা ভবিষ্যতে কি বলছে, ফ্যাকাল্টি নিয়োগে আপনাকে এগিয়ে রাখবে। কি বলছে, API স্কোরকে বাড়ানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে এই একাডেমিক লেভেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে API স্কোর কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই API স্কোরকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর API স্কোরকে কী করে ইমপ্রুভ করবে, তার জন্য একটা ভিডিও আমি তোমাদেরকে করে দিয়েছি, দেখবে API স্কোর ইমপ্রুভমেন্ট বলে। সেই API স্কোরকে ইমপ্রুভমেন্ট বলে তুমি একটা ভিডিও পেয়ে যাবে, API স্কোর বাই সৌভিক স্যার। সেখানে দেখে নাও, সেখানে আমি বলে দিয়েছি API স্কোরকে তুমি কীভাবে ইমপ্রুভ করতে পারো। তার সাথে সাথে তুমি কি করো, চেষ্টা করো যে বিশ্বের মানে বিশ্ববিদ্যালয়ের বড় বড় যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে PhD চেষ্টা করো। ঠিক আছে, তাহলে তুমি দেখবে একটা বড় রেপুটেটেড জায়গায় যদি PhD করো, সেখান থেকে তোমার একটা সুযোগ পাবে, নেটওয়ার্কিং তৈরি হবে, অনেক সুযোগ তুমি পাবে। তার সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি প্রজেক্ট, ICSSR, CSIR, ICMR, এই যে প্রজেক্টগুলো হয়, তুমি দেখবে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু বড় বড় প্রজেক্টের কাজ আসে। তুমি ডাইরেক্ট যদি ধরো নেট পাস করলে তুমি PhD-তে ঢুকতে পারছো না, এদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবও পাচ্ছ না, তাহলে তুমি কি করতে পারো, তুমি প্রজেক্টে ঢুকতে পারো। প্রজেক্ট ঢুকলে তোমার মাসে ইনকামও হবে, প্রফেসরদের সাথে একটা রেপুটেশনও তৈরি হবে, এবং সেখান থেকে তোমার কেরিয়ারটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে। ঠিক আছে, এবং গ্লোবাল আন্তর্জাতিক কনফারেন্স, পেপার পাবলিকেশন, এই সবগুলো আস্তে আস্তে তোমাকে করতে হবে, যাতে করে তোমার API স্কোরটা ধীরে ধীরে কি করে, API স্কোরটা ধীরে ধীরে কিন্তু তোমার ইমপ্রুভ করতে পারে। তাই তোমাদের বলবো, যদি শুধু নেট পাস করে থাকো, JRF যদি কেউ না পাস করে থাকো, তাদের কাছে কি কি রয়েছে, প্রথম কথা হচ্ছে পুনরায় প্রস্তুতি নাও। ডিসেম্বরে আবার পরীক্ষা, যাদের দেখছো শুধু নেট হয়েছে, JRF হয়নি, ডিসেম্বরে আবার নেট পরীক্ষা হবে, তো আবার পরীক্ষার প্রস্তুতি নাও, স্ট্র্যাটেজিক ওয়েতে প্রস্তুতি নাও, যে ভুলগুলো করেছো সেগুলোকে রেকটিফাই করো এবং চেষ্টা করো সেগুলো যাতে রিপিট না করতে হয়। তার সাথে সাথে কি হচ্ছে, শিক্ষকতার চাকরি খোঁজো। শিক্ষকতার চাকরি মানে যদি তোমার দেখো শুধু নেট হয়ে গেছে, তুমি চাইলে কোনো কলেজে অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতে পারো, প্রাইভেট কলেজে পড়াতে পারো, কোনো এডটেক কোম্পানিতে, এই যে আমরা যেরকম পড়াই এডটেক কোম্পানি, এরকম জায়গায় পড়াতে পারো। তো কোনো না কোনো জায়গায় শিক্ষকতার চাকরিতে তুমি ঢুকতে পারো। রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখো। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি PhD করবই, তাহলে অবশ্যই এই কাজগুলোর মধ্যে মধ্যে তুমি নিজের যে রিসার্চ প্রপোজাল সেটা কিন্তু বানিয়ে রাখো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ফান্ডিংয়ের বিকল্প খুঁজুন। ফান্ডিংয়ের বিকল্প মানে তুমি PhD করতে গেলে তোমার তো টাকা লাগবে। এবার তুমি তো শুধু নেট পাস করেছো, JRF পাস করোনি, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে অন্য কোনো জায়গা থেকে যাতে টাকা বা ফান্ডিং আমি নিয়ে আসতে পারি, সেটা ICSSR হোক, স্টেট ফেলোশিপ হোক, যে কোনো একটা জায়গা থেকে। তাহলে নেট পাস করলে তোমার হাতে কী কী অপশান আমি বলে দিলাম। নেট পাস করলে, আমি JRF-টা কেন বেশি ফোকাস করছি না, কারণ JRF যারা পায় তাদের কাছে অনেকগুলো অপরচুনিটি খুলে যায়। নেট যারা পাস করে, JRF হয়তো পাচ্ছে না, 1-2 নম্বরের জন্য আটকে যাচ্ছে, তারাই মেনলি একটা সমস্যায় ভোগে। তাই আমি এই ভিডিওতে তাদের ওপর বেশি ফোকাস করছি যে নেট পাস হয়ে গেছে, তুমি কোনো রকম ফেলোশিপ পাচ্ছ না, তাহলে অবশ্যই তুমি PhD-র জন্য চেষ্টা না করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দাও, আর যে কোনো একটা ইনস্টিটিউটে পড়ানোর চেষ্টা করো। ঠিক আছে, সেখান থেকে তোমার আর্নিং হবে। সাথে করে তুমি নিজের PhD-র যে রিসার্চ প্রোফাইলটা, মানে রিসার্চ প্রপোজালটা, সেটা তৈরি করতে থাকো, আর JRF-এর জন্য চেষ্টা করতে থাকো। যদি JRF পেয়ে গেলে ভালো কথা, আর যদি না হয় তাহলে অন্য কোনো জায়গা থেকে, ICSSR বা অন্য জায়গা থেকে তুমি ফেলোশিপ বা ফান্ড নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই ফান্ড নিয়ে আসতে গেলে তুমি তো পারবে না, তোমার নেটওয়ার্ক নেই, তোমাকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে তুমি প্রজেক্ট ওয়ার্ক বা কোনো কাজের মাধ্যমে যুক্ত থাকো, যাতে সেখানে কোনো রকম ফেলোশিপের সুযোগ যদি আসে, সেই ফেলোশিপটা নিয়ে তুমি সেখানে PhD-র জন্য ঢুকে যেতে পারবে। ঠিক আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট, যাদের নেট হয়েছে, JRF হয়তো হচ্ছে না, তাদের বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আবার পরীক্ষার জন্য প্রিপারেশন করো। ডিসেম্বরে পরীক্ষা, ডিসেম্বরে পরীক্ষায় নিজেকে ভালো করে রেডি করার চেষ্টা করো, যাতে
যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে আর রিপিট না হয়, এবং জেআরএফে প্রতি মাসে মাসে যে এতগুলো টাকা বললাম এটা থেকে কেন তুমি নিজেকে সরিয়ে রাখবে। তুমি ভাবো তুমি নেট পিএইচডি করছো, হাতে কোনো টাকা পাচ্ছ না, তোমার পাশে আরেকজন পিএইচডি করছে জেআরএফ করে, তা সে হয়তো অনেকগুলো মাসের টাকা পাচ্ছে, তখন তোমার নিজেরই একটা ডিপ্রেশন আসবে। তো সেই জন্য আমি তোমাকে বলবো অবশ্যই করে জেআরএফটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। আর জেআরএফ ক্লিয়ার করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করা। আর এই প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করতে গেলে কতগুলো জিনিস দরকার: সিলেবাসকে ভালো করে পড়া, রিভাইজ করা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করা, মক টেস্ট দেওয়া, এবং বেশি বেশি করে নিজের ভুলগুলোকে রেকটিফাই করে সেগুলোকে কমানো। তো এই প্রত্যেকটা জিনিস যদি তুমি পেতে চাও, মনে করো যে ডিসেম্বরে আমি ক্লিয়ার করব, এই প্রত্যেকটা জিনিস তুমি পেয়ে যাবে আমাদের আড্ডা 24/7-এর ব্যাচে। সেখানে তুমি প্রথম একটা ব্যাচ পাচ্ছ, যেখানে পেপার 1-এর একটা ব্যাচ, যে ব্যাচটা কমপ্লিট রেকর্ডেড ফর্মেটে তুমি পাবে, ঠিক আছে। তোমার নিজের ইচ্ছা মতো তুমি কলেজে পড়াচ্ছ, যেখানে পড়াচ্ছ, তুমি ইনস্টিটিউশনে পড়াচ্ছ, টিউশন পড়াচ্ছ, তোমার কোনো চাপ নেই, তুমি নিজের ইচ্ছা মতো পুরো নিজের সময় মতো চালিয়ে চালিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমার সাথে থাকবেই, কোনো অসুবিধা হলে আমার সাথে কানেক্ট করে নেবে। আর তার সাথে সাথে এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মক টেস্ট, এভরিথিং যা যা লাগে বললাম একটা এক্সাম ক্লিয়ার করার জন্য, তো সবটা তুমি কিন্তু এখানে পাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধু পেপার 1-এর ব্যাচ, কারণ সাবজেক্টের যদি তোমার স্ট্রং থেকে থাকে, যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পেপার 1-এর জন্য আটকাচ্ছে, তখন তুমি ব্যাচটা নিয়ে নিতে পারো। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়, তাহলে তুমি আমার পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচটা তুমি নিয়ে নিতে পারো, যেটা ক্লাস শুরু হয়ে গেল 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে অলরেডি ক্লাস আমরা শুরু করে দিয়েছি, একটা দুটো ক্লাস হয়েছে, ওরিয়েন্টেশন করিয়েছি আর একটা ক্লাস করিয়েছি। তো তোমরা এখন জয়েন করলে আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, আর আপকামিং ক্লাসগুলো লাইভ ফরম্যাটে তোমরা দেখে নিতে পারবে। তো এখানেও সেম, তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, যা যা লাগে একটা এক্সামের জন্য সব কিছু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার এই ব্যাচগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাচ যেটা তোমার মনে হয় ঠিক, সেটা তুমি অ্যাডমিশন নিতে পারো। কি করে নেবে? সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 লেখো, দেখবে এরকম একটা লোগো পাবে, এই লোগো দিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নাও। এবং অ্যাপটা ইনস্টল করার পরে দেখবে তোমার ফোনে তোমার ফোন নাম্বার, ওটিপি, এইসব নাম টাম যা যা লাগে সেগুলো চাইবে। তারপরে দেখবে তোমার সিলেক্ট ইউর এক্সাম বলে অপশান আসবে, সেখান থেকে রেল, টিচিং এরকম করে অপশান দেখবে নিচের দিকে স্টেট এক্সাম বলে অপশান পাবে। এই স্টেট এক্সামে যদি তুমি ক্লিক করলে দেখবে নিচে ওয়েস্ট বেঙ্গল বলে অপশান তুমি পেয়ে যাবে। তাহলেই দেখবে এই ওপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার চলে আসবে। আর যদি কারোর দেখো এই লেখাটা আসছে না, এখানে অন্য কিছু লেখা রয়েছে, তার পাশে ড্রপ ডাউন অ্যারোটায় ক্লিক করলেই তুমি এই লেখাটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, এবার নিচের দিকে দেখবে স্টোর বলে অপশান আছে। কোথায়? আরও একবার তোমাদের বলে দিই, বাঁ দিকে নিচে দেখো স্টোর বলে অপশান আছে, স্টোর অপশানে ক্লিক করবে। স্টোর অপশানে ক্লিক করার সাথে সাথেই তুমি দেখবে তোমার কাছে বেস্ট সেলার অ্যান্ড ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশান চলে আসবে। সেখান থেকে ভিউ অল অপশানটায় তুমি ক্লিক করবে, একটু নিচের দিকে নামবে, ঠিক আছে, একটু নিচের দিকে নামলে বেস্ট সেলার, তারপর ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অলে ক্লিক করবে। করার সাথে সাথে দেখবে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশান পাবে। ইউজিসি নেট বেঙ্গলি থেকে তুমি দেখবে সেকেন্ড যে অপশানটা পাচ্ছ আর ফার্স্ট, তোমরা এখন বোধহয় সেকেন্ড আর থার্ড অপশান পাবে, এটা 2 নম্বরে পাবে, এটা 3 নম্বরে পাবে। এটা দেখবে জিওগ্রাফি প্লাস পেপার 1-এর ব্যাচ 6099 টাকা, এটা শুধু পেপার 1-এর ব্যাচ 2099 টাকা। তোমার যেটা দরকার সেই ব্যাচে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি এখানে ইউজ কয়েন অপশানটায় ক্লিক করবে, দেখবে দামটা কিছুটা কমবে। এটা যার যেরকম কয়েন থাকবে তার উপর ডিপেন্ড করছে, 10-20 টাকা কমে যাবে। আর এখানে কুপন অ্যাপ্লাইডে তুমি অবশ্যই কুপন অ্যাপ্লাই করে তুমি দামটা আরও কমিয়ে নিতে পারো। এক্ষেত্রে দামটা হয়ে যাবে 5870 টাকা মতো এরকম দাম হবে, আর এটা সামথিং 2020 টাকা মতো দাম হয়ে যাবে। এবার কুপনের জন্য তুমি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, তারপর এখানে তুমি বাই নাও অপশানে ক্লিক করে বাই নাও করে নিতে পারো। এবার তোমার যদি মনে হয় যে স্যার আপনি একটু গাইড করে দিন বা কিছু ব্যাপার, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ডিটেল সব কিছু পাওয়ার জন্য, তাহলে এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তুমি 8583890659 নেট সেট লিখে তুমি ওকে হোয়াটসঅ্যাপ করো। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। কি করবে? নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি কি করব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, যেখানে এই সমস্ত আপডেটগুলো তোমরা পাবে, কোথায় কোন ভ্যাকেন্সি আসছে না আসছে সেগুলোও পাবে। তার সাথে সাথে তোমাকে অ্যাডমিশন রিলেটেড গাইডও আমি তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমরা পড়ছি ডিসেম্বরকে টার্গেট করে। নিজেকে আর দূরে সরিয়ে রেখো না, সঠিকভাবে প্রিপারেশন করো এবং জেআরএফটা ক্লিয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।